আলোচনার মধ্যেই রাজপথে ইসলামী দলগুলো নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে, হুঁশিয়ারি নেতাদের। ভোটের আগে জুলাই সনদের আইনি ভিত্তি ও বিচার নিশ্চিতের তাগিদ। অহেতুক চাপ সৃষ্টি গণতন্ত্রের জন্য শুভ নয়, মন্তব্য বিএনপি মহাসচিবের। অস্থিতিশীল পরিস্থিতির জন্য রাজনৈতিকভাবে ক্ষতিপূরণের সতর্কবার্তা খসরুর। চলতি মাসে ইসির হাতে পৌঁছাবে নির্বাচনী সরঞ্জাম। প্রবাসী ভোটার নিবন্ধনে অ্যাপস তৈরি, সীমানা নির্ধারণ নিয়ে আদালতের সিদ্ধান্তে আস্থা রাখতে চায় কমিশন। ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা প্রয়োগ করা হবে জাতীয় নির্বাচনে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাকসু চাকসুতে ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনার পরিকল্পনা। এবং 2026-এর অমর 21শে বইমেলা শুরু হবে 17 ডিসেম্বর। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও রমজানি কারণ, বাংলা একাডেমির সভায় সিদ্ধান্ত। জনপদের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার মধ্যেই রাজপথে জামায়াত সহ ইসলামী দলগুলো। বিক্ষোভ সমাবেশে নেতাদের হুঁশিয়ারি, জাতীয় নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। একটি মহলের চাপে সরকার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারছে না বলেও অভিযোগ তাদের। এছাড়া নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি ও গণহত্যার বিচার চান শীর্ষ নেতারা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দলগুলোর। ঐকমত্য কমিশনে আলোচনা অসমাপ্ত রেখেই রাজপথে জামায়াত সহ বেশ কয়েকটি ইসলামী দল। বৃহস্পতিবার বিকেলে সমাবেশের নির্ধারিত সময়ের আগেই বাইতুল মোকাররম দক্ষিণ গেট কানায় কানায় পূর্ণ হয়ে যায় জামায়াতের নেতাকর্মীদের ভিড়ে। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বেশ কিছু দাবিতে দলটির এ কর্মসূচি। সমাবেশ শেষে গুলিস্তান, পল্টন সহ বিভিন্ন এলাকায় মিছিল করেন তারা। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে বিপর্যয়ের মুখে পড়বে দেশ। একটি পক্ষের কারণে সরকার নিরপেক্ষতা হারাচ্ছে দাবি করে পিআর পদ্ধতি নিয়ে গণভোটের দাবি করেন তিনি। 70% লোক সার্ভেতে বলেছে পিআরের পক্ষে। গণভোট দিন, পিআর পক্ষে আছে কি বিপক্ষে আছে। জনগণ যদি পিআর মানে তো আপনাদেরকেও মানতে হবে, আর জনগণ যদি বিপক্ষে যায় আমরা জবাবদিহিতা মেনে নেব। ভয় পাচ্ছেন কেন? পিআরের মধ্য দিয়ে যদি সকলে অংশীদারিত্বের ভিত্তিতে ব্রুট মেজরিটি নিয়ে আরেকটি ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না। একই সময়ে বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ হুঁশিয়ারি দেন, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না তারা। বর্তমান গভর্নমেন্টকে বলি, অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি আপনাদেরকেই করতে হবে এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচন এই জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। এর আগে দুপুরে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নতুন করে কেউ স্বৈরাচার হতে পারবে না। পিআর নির্বাচনের সবচেয়ে বড় ফায়দাটা কি? পেশিস তৈরি হবে না, কালো টাকা সরাসরি হবে না, পেশির শক্তি ব্যবহার করতে পারবে না, ভোট ছিনতাই হবে না, কারোর ভোট বিফলে যাবে না, পৌঁছবে না। প্রায় একই ধরনের দাবিতে প্রেস ক্লাবের সামনে এবং বিজয়নগরে সমাবেশ ও বিক্ষোভ করে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি সহ বেশ কয়েকটি সংগঠন। আমরা চাই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আলোচনা চলা অবস্থায় কর্মসূচি দিয়ে অহেতুক চাপ সৃষ্টি গণতন্ত্রের জন্য শুভ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুর থেকে দেশে ফিরে তিনি বলেন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে। জানান, বিএনপি পিআর পদ্ধতির পক্ষে নয়, এমনকি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চান না তারা। জুলাই সনদের অনেক বিষয়ে বিএনপি একমত, তবে বাকিগুলোর বিষয়ে পরবর্তী সংসদ সিদ্ধান্ত নেবে, জানান বিএনপি মহাসচিব। স্ত্রীর চিকিৎসা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের নেতাকর্মীরা।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, পিআর ও জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন ইস্যুতে জামাত সহ ইসলামী দলগুলোর রাজপথে আন্দোলন অহেতুক চাপ সৃষ্টি ছাড়া আর কিছুই নয়। আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে আন্দোলনকারীদের পরামর্শ দেন বিএনপি মহাসচিব। আলোচনা তো শেষ হয়নি এখনো, আলোচনা চলছিল। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয়। রাজপথে আসলে কি সমাধান হয়ে যাবে? আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই রাজপথে আসিনি। আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমেই শেষ হবে। পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি, এমন অনড় অবস্থানের কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, জনসমর্থনে নির্বাচিত সংসদেই সমাধান হতে হবে অমীমাংসিত বিষয়গুলোর। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধে বিএনপির সমর্থন নেই বলেও সাফ জানিয়ে দেন তিনি। আমরা পিআরের পক্ষে নই, কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পিআরের কোনো প্রয়োজনীয়তা নাই। জুলাই সনদে আলোচনা চলছে, অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি। যেটাই করা হোক সেটা জনগণের সমর্থনটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন। জনগণের সমর্থন আসে নির্বাচনের মধ্য দিয়ে, যে পার্লামেন্ট আসে সেই পার্লামেন্টের মধ্যেই সেটা আসে, এবং পার্লামেন্ট হ্যাজ গট এভরি রাইট। সে সংবিধান পরিবর্তন করতে পারবে, সংবিধানের অ্যামেন্ডমেন্ট করতে পারবে, এবং সেটা তো সেখানেই সম্ভব। পরিষ্কার করে আগেও বলেছি, এখনও বলছি যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। জাতিসংঘের ৮০তম অধিবেশনে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে নিউ ইয়র্ক যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে দেশের গণতন্ত্রের উত্তরণ ও উন্নয়ন ইস্যু প্রাধান্য পাবে বলেও জানান তিনি। আমার মনে হয় যে হয়তো বা দেশের সম্পর্কে গণতন্ত্রের উত্তরণের বিষয়টাই প্রাধান্য পাবে, এবং একই সঙ্গে ডেভেলপমেন্ট ব্যাপার, উন্নয়নের ব্যাপারটা প্রাধান্য পাবে। খুব শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান মির্জা ফখরুল। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে ফেসবুক স্ট্যাটাসে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লিখেছেন, জনগণ চায় স্থিতিশীলতা, তারা বিশৃঙ্খলা চায় না। ভোটারের আস্থা নিশ্চিতে নেতাকর্মীদের কাজ করার নির্দেশনা দেন তিনি। রাজধানীর মহানগর আবাসিক এলাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সঙ্গে দেখা করতে তার বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় বিএনপির এই নেতা নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পরে তিনি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে বলে সতর্ক করেন আমির খসরু। চাওয়াটা অসুবিধা নাই, কিন্তু সেই চাওয়াটা জনগণের কাছে যেতে হবে। যারা গণতন্ত্র বিশ্বাস করে তখন জনগণের উপর আস্থা থাকতে হবে। তাদের যে ভবিষ্যতে তাদের যে কর্মসূচি, যে পরিবর্তন যারা আনতে চায় প্রত্যেকটি দলের, তারা জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা সংসদে আসবে, আলোচনা হবে, বিতর্ক হবে, পাশ হবে। এটাই গণতন্ত্র। কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেন সিঙ্গাপুরের প্রতিনিধি দল। দেশটির অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোয়ের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল দ্বিপাক্ষিক নানা ইস্যুতে বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা করেন। এদিকে এক ফেসবুক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূলে ছুটে যাচ্ছে তার দল। শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়, বরং সেটি বিএনপির শক্তি উল্লেখ করে তারেক রহমান আরও লিখেন, তরুণরা চায় বাস্তব সুযোগ, তারা ফাঁকা বুলি চায় না। জনগণ চায় স্থিতিশীলতা, তারা বিশৃঙ্খলা চায় না। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ঐকমত্য কমিশনের আলোচনায় দলগুলোর মধ্যে সমঝোতার আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উপদেষ্টার পরিষদের বৈঠকের পর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। নির্বাচন কর্মকর্তা আইন ১৯৯১ এর সংশোধনী অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদনের কথাও জানান প্রেস সচিব। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন অন্যান্য উপদেষ্টারাও। এদিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় সেখানে। মহোদয় মিটিংটির
পরে বৈঠকের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে হাজির হন প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব জানান, নির্বাচনে জড়িত কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিতের জন্য শাস্তির বিধান রেখে নির্বাচন কর্মকর্তা আইন 1991-এর সংশোধনী অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের কাজকে গতিশীল করা এবং একে আরো এম্পাওয়ার করা। আর একটা হচ্ছে যে আরেকটা লয়ের উদ্দেশ্য হচ্ছে যে নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করেন নির্বাচন কাজে তাদের কাজের অ্যাকাউন্টেবল করা এবং তাদের শাস্তির বিধান রাখা। আগে যেরকম শাস্তির ক্ষেত্রে অনেক পুরো বিষয়টা স্পষ্ট ছিল না। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার বিষয়ে আশা প্রকাশ করেন শফিকুল আলম। আমরা মনে করি যে কনসেনসাস কমিশনের সাথে যে আলোচনা সেটা এখনো চলমান এবং আমরা আশাবাদী যে কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টির যে আলোচনা সে আলোচনাই একটা সবকিছুর শান্তিপূর্ণ সমাধান দিবে। প্রেস সচিব জানান, প্রাতিষ্ঠানিকভাবে ট্রেজারি বন্ডের উপর 15% ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। খুব দ্রুত। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। চলতি মাসের মধ্যে নির্বাচন কমিশনের হাতে পৌঁছে যাবে নির্বাচনী সরঞ্জাম। প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপস তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি বলেন, সীমানা নির্ধারণ নিয়ে আদালতের সিদ্ধান্তে আস্থা রাখতে চায় কমিশন। বৃহস্পতিবার নির্বাচন ভবনে জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও সমসাময়িক বিভিন্ন কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এ সময় নির্বাচন সামগ্রিক কেনাকাটার অগ্রগতি জানান তিনি। 10টা আইটেমের আমাদেরকে ছিল, আমরা লোকাল পারচেস ছিল 2টা, 8টা, আর 2টা ছিল ইউএনডিপি সাপোর্টেড বিষয়। এর মধ্যে আমাদের কাছে এখন পর্যন্ত এটা পৌঁছে গেছে অলমোস্ট 70% এবং আমরা সেপ্টেম্বরের ভিতরে বাকিটুকু পেয়ে যাব। প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য পোস্টাল ভোট বিডি নামের একটি অ্যাপস তৈরি করা হয়েছে বলেও জানান আক্তার আহমেদ। এই অ্যাপটা হচ্ছে যে ভোটাররা যারা প্রবাসে আছেন তারা এনআইডির মাধ্যমে এইটা অ্যাক্সেস করবেন। অ্যাপের নামটা হচ্ছে পোস্টাল ভোট বিডি। নিবন্ধন করেছে, কিন্তু আমি এখন দেশে আছি, আমি এখানে ভোট দেব, সেটা হবে না। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত। যে কোনো প্রেক্ষাপটেই ভাঙচুর এটা মানে একটা বলা যেতে পারে যে দিস ইজ অনাকাঙ্ক্ষিত। রিটের আওতায় আদালত সিদ্ধান্ত দিবেন, আমাদের জন্য সেটা বাইন্ডিং হবে। নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন আগামী কমিশন সভায় চূড়ান্ত হবে বলেও জানান ইসি সচিব। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাকসু নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচারণায় মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়। ক্লাসরুম, ক্যাফেটেরিয়া, কমন রুম সহ প্রতিটি স্থানে গিয়ে শান্তিপূর্ণ ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতিতে ভোট চাচ্ছেন তারা। এদিকে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 25 সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। গানের তালে নেচে গেয়ে প্রার্থীদের প্রচারণায় মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে চেষ্টার কমতি নেই রাকসুর 12 প্যানেলের প্রার্থীদের। বৃহস্পতিবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে লিফলেট বিতরণ সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চান প্রার্থীরা। ছাত্র শিবির ও ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরাও ক্যাম্পাসের বিভিন্ন ছাত্রাবাসে প্রচারণা চালান। রাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, একাডেমিক ও জুবেরি ভবন মিলিয়ে 9টি আলাদা ভবনে 17টি কেন্দ্রে মোট 990টি বুথে হবে ভোট গ্রহণ। আচরণবিধি লঙ্ঘন করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই। স্বচ্ছ নির্বাচনের জন্য স্বচ্ছ ব্যালট বাক্স দরকার, আমরা সেটাও আয়োজন করেছি। রাকসুতে মোট ভোটার 28,901 জন। নির্বাচনে মোট প্রার্থী 247 জন। তার মধ্যে সিনেটে 58 জন ও হল সংসদে 597 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথমত আমাকে সেই জন্যই ভোট দেবে, আমি একটা অরাজনৈতিক মানুষ। সংস্কৃতিগত একটা মুক্ত পরিবেশ চাই, আমরা এটা নিশ্চিত করার জন্যই আসছি।
এদিকে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার। যাচাই বাছাই শেষে 21 সেপ্টেম্বর প্রকাশিত হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা। মনস্তাত্ত্বিকভাবে মিল যাদের রয়েছে আমরা তাদেরকে আমাদের প্যানেলে অন্তর্ভুক্ত করছি। হল সংসদ হবে শিক্ষার্থীদের কণ্ঠস্বর। এদিকে চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। 28টি পদের মধ্যে প্রার্থী দিয়েছে 26টি। এছাড়া সম্প্রীতি শিক্ষার্থী নামে 26 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির। চাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে 25 সেপ্টেম্বর। তফসিল অনুযায়ী আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। রাকসু চাকসু নির্বাচন নিয়ে কোনো নিরাপত্তার শঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে কাজে লাগানো হবে। সচিবালয়ে রাকসু চাকসু নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বলেন। এ সময় তিনি বলেন, এই দুই নির্বাচনে ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনা করা হবে, যে কারণে জাকসুর মতো ফল ঘোষণায় দেরি হবে না। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে রাকসু চাকসুর ভোট অনুষ্ঠিত হবে বলেও এ সময় আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যেহেতু আমাদের একটা জাতীয় নির্বাচন আছে ফেব্রুয়ারিতে, এই নির্বাচনগুলি দেখে আমাদের কিছু কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে এবং আমরা এটা আমাদের জাতীয় নির্বাচনে এটা আমরা কিভাবে প্রয়োগ করতে পারবো। এই দুটো নির্বাচনের ক্ষেত্রে তাদের কোনো উদ্বেগ নেই এবং নির্বাচনটা দুটোই খুব ভালোভাবে হবে আমরা আশা করি। সাজেশনগুলি আমরা ভবিষ্যতে কাজে লাগাবো। কতগুলি সেন্টার হওয়া দরকার আর ভোট গণনাটা কিভাবে হলো, যদি মেশিনে করলে তো তারা তো সময় লাগে না, তা আমরা তারা নিজেদের ভিতরে আলোচনা করছে যে মেশিনে যেন গণনাটা হয়। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা ও রমজানের কারণে অমর একুশে বইমেলা শুরু হবে 17 ডিসেম্বর। বিকেলে বাংলা একাডেমিতে বইমেলা সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুফিদুর রহমানের সভাপতিত্বে বাংলা একাডেমির মহাপরিচালক সহ পুস্তক প্রকাশক, বিক্রেতা সমিতি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেন। জানা গেছে, ডিসেম্বরে বইমেলা আয়োজনে বাংলা একাডেমিকে সার্বিক প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সভায়। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠানের ঘোষণা দেওয়ার পর থেকেই অমর একুশে বইমেলার সম্ভাব্য সময় নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা চলছিল। জনপদের সময় আরো থাকছে। থামছে না মরণঘাতী ডেঙ্গুর দাপট, একদিনে কেড়ে নিল আরো 6 জনের প্রাণ। চলতি মৌসুমে মৃত্যু বেড়ে 167, 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 650। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের দায়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ জড়িতদের কঠোর শাস্তি চাইলেন গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে এই কথা বলেন এনসিপির শীর্ষ নেতা। 1 বছরেও গুম খুনের সঙ্গে জড়িতরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে বৃহস্পতিবার দ্বিতীয় দিনে প্রায় 1 ঘন্টা 45 মিনিট জবানবন্দি দেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এদিনের জবানবন্দিতে তাকে গুম করে নির্যাতন, আন্দোলন প্রত্যাহারে অব্যাহত চাপ, জুলাই আন্দোলন চলাকালে নাশকতার দায়, বিএনপি জামায়াতের উপর চাপানোর নানা ঘটনা বর্ণনা দেন তিনি। আমাকে গুম করা হয়েছিল, আমি যদি বেঁচে থাকতে চাই, অন্য সমন্বয়কদের যদি মুক্তি নিশ্চিত করতে চাই, তাহলে আমরা যাতে আন্দোলন থেকে সরে আসি, এই বিষয়টি তারা বারবার নিশ্চিত করতে চেয়েছিল। জুলাই হত্যাযজ্ঞের দায়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাঠ পর্যায়ে জড়িতদের কঠোর শাস্তি চেয়েছেন নাহিদ ইসলাম। শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয়, আমাদের এটাই প্রত্যাশা থাকবে। পরে চিফ প্রসিকিউটর বলেন, শীর্ষ সমন্বয়ক নাহিদ কিভাবে আন্দোলন দেখেছেন তারই বর্ণনা দিয়েছেন। এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই
অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই ট্রাইব্যুনাল রামপুরায় দুজনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলির মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 5 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন। আর ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো এবং একজনকে হত্যা মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের ডেঙ্গু পরিস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও 6 জন। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 647 জন নতুন ডেঙ্গু রোগী। প্রতিবেদনে জানানো হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় 241 জন এবং বাকি রোগীরা ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট 40,461 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে 38,252 জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। তবে একই সময়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 167 জনে। অর্থ আত্মসাতের আরেক মামলায় সাজা দেয়া হলো ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির রাসেল শামিমা দম্পতিকে। ঢাকার সিএমএম আদালতে দুজনকে 3 বছর করে কারাদণ্ডের রায় দেন। কিন্তু আসামিরা পলাতক থাকায় আদালতে উপস্থিত ছিল না তাদের পক্ষের কোনো আইনজীবী। এ নিয়ে 5 মামলায় 12 বছরের কারাদণ্ড হলো তাদের। অর্ধেক দামে মিলবে ইলেকট্রনিক পণ্য, এমন নানা চটকদার অফার দিয়ে রাতারাতি অনলাইন ব্যবসার শীর্ষে উঠে আসে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। এমন এক অফারের ফাঁদে 2021 সালে পা দেন ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদ। অনলাইনে অর্ডার করেন 11টি মোটরসাইকেল, অনলাইনেই পরিশোধ করেন 23 লাখ টাকা। কিন্তু নির্দিষ্ট সময় পার হলেও মেলেনি পণ্য। টাকা ফেরত চাইতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পান বলে জানান আজাদ। পরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামিমা নাসরিন টাকা ফেরত দিতে অস্বীকার করেন। বের হওয়ার পরেও টাকা দিচ্ছে না, আরও উল্টা হুমকি ধমকি দিচ্ছে। তখন আমরা তার বিরুদ্ধে মামলাটি করি। বাদী 23 লক্ষ টাকা সে গ্রহণ করে সে মোটরসাইকেল সরবরাহ করার কথা ছিল, সে না করে সে টাকাটা আত্মসাৎ করেছে এবং প্রতারণা করেছে। 2023 সালে আদালতে মামলা করেন আজাদ। এই মামলায় বৃহস্পতিবার রাসেল শামিমা দম্পতিকে 3 বছর করে কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি 10,000 টাকা করে জরিমানা এবং অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম। আমিও এখানে আসলে প্রতারিত হয়েছি, তো তার সাথে যোগাযোগ করার পরে সে বলছিল যে টাকাগুলো দিয়ে দিবে, যার কারণে সে আমাকে চেক ডিজনারে মামলা দিতে না করছিল। কিন্তু পরবর্তীতে সময় আমি বুঝতে পারলাম যে না, সে আমার টাকা দিবে না। পরবর্তীতে আমি আদালতে শরণাপন্ন হই। 2021 সালের 16 সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের একাধিক মামলায় গ্রেফতার করা হয় রাসেল ও তার স্ত্রীকে। পরে দুজন জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান। ফলে মামলায় স্টেট ডিফেন্সের সুযোগ পাননি তারা। এখন পর্যন্ত একই অভিযোগে 5 মামলায় 12 বছরের কারাদণ্ড হয়েছে তাদের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন অন্তত 5 জন। এদিকে ঘটনার সংবাদ সংগ্রহের সময় সদর হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন এক সাংবাদিক। দলীয় দ্বন্দ্ব থেকে সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত হয়েছেন অন্তত 4 জন। নদী থেকে বালু উত্তোলন, দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধে জড়ায় নরসিংদীর আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও একই কমিটির বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কায়ুম মিয়া গ্রুপ। বৃহস্পতিবার ভোরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ হয়ে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান কায়ুম গ্রুপের ইদন মিয়া। আর গুলিবিদ্ধ 2 জনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ইদন মিয়া বয়স 50 বছর। উনিকে আমরা ব্রড ডেড হিসেবে পেয়েছি। ওনার বুকের বাম পাশে গানশট ইনজুরি হচ্ছে, 3টা পেনিট্রেটিং ইনজুরি আছে। স্থানীয়দের দাবি বিএনপির উভয় গ্রুপের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলায় জড়িত ছিলেন। এদিকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। টাকা পয়সা দিয়ে বিএনপির হাত 2 নেতা, এক নেতা সমীর, একটা শাহ আলম চৌধুরী, আওয়ামী লীগের সভাপতি আসাদ এবং দীপু চেয়ারম্যান, এরা মিল্লা রাত্রে ভোট 4টায় অতর্কিতভাবে হামলা করে আমার লোক মেরা লাইছে। অসংখ্য পরিমাণ লোক নিয়ে তারা হামলা করছে। আওয়ামী স্বৈরাচারের দোসররা আমার বাবারে মাইরা লাইছে। এর সঠিক তদন্ত করে সঠিক বিচার চাই আমরা আলোকবালীবাসী। সকালে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, একজন মারা গেছে, 3-4 জন আহত আছে। অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব।
এই ঘটনার সংবাদ সংগ্রহে গেলে সদর হাসপাতালে দুর্বৃত্তদের হামলার শিকার হন সাংবাদিকরাও। আহত হন যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আয়ুব খান সরকার। আমরা গণমাধ্যম কর্মী, আমরা আসলে যা ঘটে সেটাই আমরা সত্যটাই আমরা তুলে ধরি। তো তারপরও কেন আমাদের উপরে হামলা? তাহলে সত্য তোলা কি অপরাধ? ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। সময় সংবাদ, নরসিংদী। সময় কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না নারায়ণগঞ্জের অবৈধ সংযোগ। এবার ফতুল্লায় 4 শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে শাসনগাঁও এলাকায় 2টি স্থানে অভিযান চালানো হয়। এ সময় এমআর ইয়ার্ন ডাইং নামে একটি শিল্প কারখানার অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন সহ প্রতিষ্ঠান মালিককে ৮০,০০০ টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল সংখ্যক পাইপ, রাইজার ও বার্নার। পরে একই এলাকায় চাঁদনী হাউজিং আবাসন প্রকল্পের শতাধিক বাড়ির 4 শতাধিক অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। যশোরে 5টি স্বর্ণের বার সহ এক যুবককে আটক করা হয়েছে। যশোর খুলনা মহাসড়কে মুরলীর মোড় বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে বেনাপোলগামী একটি বাসে তল্লাশি চালায় বিজিবি। এ সময় আবু বকর সিদ্দিক নামে একজনের কোমরে বিশেষ কায়দায় লুকানো 5টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন 697 গ্রাম, বাজার মূল্য ১,11,11,৫৭৪ টাকা। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে কোতোয়ালি মডেল থানায় পাঠানো হয়েছে। স্বর্ণের বারগুলো ঢাকার ধোলাইপাড়ের চোরাকার বাড়িদের কাছ থেকে সংগ্রহ করে ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল জানায় বিজিবি। নীলফামারীতে আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমার সহ একটি ট্রাক। সৈয়দপুরের নেস্কোর গোডাউন থেকে 5টি ট্রান্সফরমার চুরি হয়। এ ঘটনায় মামলাও হয়। দুপুরে 2টি ট্রান্সফরমার ও কিছু সরঞ্জাম জেলা শহরের আদানি মোড়ের বক্সাপাড়া এলাকার একটি গোডাউনে নামানো হচ্ছিল। এ সময় ট্রাকসহ ট্রান্সফরমার ও ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করে পুলিশ। চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। সময় দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। রংতুলির আঁচড়ে পূর্ণরূপে প্রতিমা। যশোরে ব্যস্ত কারিগররা দিনরাত কাজ করছেন তারা। আবুল কালাম আজাদের ছবিতে জুয়েল বৃথার রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে পুরোদমে চলছে প্রস্তুতি। দেবী দুর্গার আগমনে চারদিকে সাজো সাজো রব। যশোর শহর ও বিভিন্ন উপজেলার প্রতিমালয়গুলোতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এরই মধ্যে খড় আর কাদামাটি দিয়ে প্রতিমার অবকাঠামো তৈরির কাজ শেষ হয়েছে। এখন চলছে রং আর তুলির আঁচড়ে দেবী দুর্গাকে সাজানোর কাজ। অনেক কারখানায় আবার তুলির ছোঁয়ায় পূর্ণ রূপ পেয়েছে দৃষ্টিনন্দন সব প্রতিমা। মাটির কাজ শেষ আমাদের, এখন রঙের কাজ চলতেছে। 3 থেকে 4 মাস আগের থেকে তৈরি করা শুরু করেছি। আমি প্রায় 38 থেকে 39 ঠাকুর তৈরি করেছি। আমাদের আর 4-5 দিনের ভিতরে আমাদের প্রতিমা ডেলিভারি দিতে হবে। এবার যশোরে 708টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। প্রতিটি মণ্ডপে পূজা কমিটির নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখার পাশাপাশি প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেকটা মন্দির কেন্দ্রিক একটা হিন্দু মুসলমানদের সমন্বয়ে একটা নিরাপত্তা কমিটি গঠন করেছি আমরা। নিশ্চিত নিরাপত্তায় বরাবরের মতোই এবার শারদীয় দুর্গোৎসব আনন্দ ঘন পরিবেশে আমরা উদযাপন করতে পারবো। নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা কাজ করবেন। এছাড়া প্রত্যেকটা পূজা মণ্ডপে আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি। ভলান্টিয়ার্স কমিটি থাকবে। এছাড়াও আমাদের যে প্যাট্রোলিংগুলো, গোয়েন্দার নজরদারি, সেগুলো আমাদের সব থাকবে। আগামী 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গাপূজা শেষ হবে 2রা অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে। সময় সংবাদ, যশোর। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আলোচনার মধ্যেই রাজপথে ইসলামী দলগুলো। নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে, হুঁশিয়ারি নেতাদের। ভোটের আগে জুলাই সনদের আইনি ভিত্তি ও বিচার নিশ্চিতের তাগিদ। অহেতুক চাপ সৃষ্টি গণতন্ত্রের জন্য শুভ নয়, মন্তব্য বিএনপি মহাসচিবের। অস্থিতিশীল পরিস্থিতির জন্য রাজনৈতিকভাবে ক্ষতিপূরণের সতর্ক বার্তা খসরুর।
এবং চলতি মাসে ইসির হাতে পৌঁছাবে নির্বাচনী সরঞ্জাম। প্রবাসী ভোটার নিবন্ধনে অ্যাপস তৈরি, সীমানা নির্ধারণ নিয়ে আদালতের সিদ্ধান্তে আস্থা রাখতে চায় কমিশন। এ ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আলিশা, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।